আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এইচএসসি 25 এবং 26-20 এর শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে এইচএসসি 25-20 এর তোমাদের সামনে আসতে যাচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা, এবং সেই টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে তোমরা অন্তত একটি প্রশ্ন তোমরা সেখানে কমন পাবে, প্রায় 4-5টি এমসিকিউ তোমাদের এখান থেকে আসবে। ওকে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছো। তোমাদের আজকের ক্লাসে স্বাগতম এবং আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো তোমরা কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং আমি আশা করছি যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে আজকের ক্লাসটিতে মেনশন করে দিবে। ওকে, তো কথা বাড়াবো না, তোমাদের সরাসরি ডিরেক্ট ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটির পরে তোমাদেরকে এই পিডিএফ ফাইলটি দেওয়া হবে, এবং ক্লাস না করে পিডিএফ ফাইল নিলে তোমরা অনেক কিছু নাও বুঝতে পারো। এই জন্য তোমাদের রিকোয়েস্ট করব ধৈর্য ধরে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। ওকে, কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। বিশেষ করে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি জাফর মিয়া এবং সাজনা, আমাদের সাথে ফাতিমা ইসলাম ইবা যুক্ত হয়েছে, নাইমান খান যুক্ত হয়েছে, সামিয়া সুলতানা যুক্ত হয়েছে। ওকে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। আজকের 1 ঘন্টায় আমরা এই অধ্যায়টি আমরা শেষ করব, সুতরাং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিয়ে আজকের ক্লাসটি উপভোগ করো। সুমাইয়া আক্তার ঋতু যুক্ত হয়েছে, রাফিয়া ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে ফরিদপুর থেকে, রাবু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আলফি রংপুর থেকে যুক্ত হয়েছে, এবং হচ্ছে শুভ আহমেদ সিরাজগঞ্জ থেকে। সুমাইয়া আক্তার ঋতু জিজ্ঞেস করেছে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া, তোমরাও আশা করছি ভালো আছো। জাফর মিয়া হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছে, এবং এর পাশাপাশি ইবা বলছে অনেকদিন পর আপনার ক্লাসটা করছে, আমি গাইবান্ধা থেকে। ওকে, ফাতিমা ইসলাম ইবা যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং মিতিলা আক্তার যুক্ত হয়েছে, বন্ধু বান্ধবীদের মেনশন করেছে। অনন্তা অনন্তা যুক্ত হয়েছে সুনামগঞ্জ থেকে। ওকে, হুসাইন মোহাম্মদ কবির যুক্ত হয়েছে। ওকে, গত ক্লাসটা তোমরা নিশ্চয়ই করেছো এবং আজকের ক্লাসটিও তোমরা করছো, এবং প্রিয়া চৌধুরী যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাইমন ইসলাম আসিফ যুক্ত হয়েছে, সিয়াম যুক্ত হয়েছে, উম্মে হাবিবা যুক্ত হয়েছে। ভাই সিভিক্স 7 পাওয়ার 3 নাম্বার চ্যাপ্টারটা শেষ করবেন না? ওটা বিশাল বড় অধ্যায় এবং হচ্ছে প্রত্যেকটা টপিক পড়ালে অনেক সময় দরকার আছে। তো আমি তোমাদের গত ক্লাসে যেটা পড়িয়েছি সেই টপিকের উপরে তোমাদের একটা সিকিউ প্রশ্ন আসবে, এবং আজকে যে টপিকটা পড়াচ্ছি এখান থেকে তোমাদের সিকিউ একটা প্রশ্ন আসবে। কিভাবে প্রশ্ন হবে বা কোন ধরনের প্রশ্ন হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ। সীতাকুণ্ড থেকে জেসি যুক্ত হয়েছে, ফারজানা সুলতানা। ওকে, এর পাশাপাশি আরাফাত রহমান সিলেট থেকে যুক্ত হয়েছে। অনেক অনেক কমেন্টস পড়েছি, এখন আমি পড়াই চলে যাচ্ছি। ইয়ামিন যুক্ত হয়েছে নীলফামারী থেকে। ওকে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং শীতে তোমরা নিশ্চয়ই শীতের যে ছুটি এবং সেই সাথে শীতের যে একটা আমেজ আমাদের দেশে, সেই আমেজ তোমরা উপভোগ করছো, এবং তোমাদের পরীক্ষাও কিন্তু অতি সন্নিকটে। তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা এবং সেকেন্ড ইয়ারের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দুইটায়। ফাইনাল মডেল টেস্টে উত্তীর্ণ না হলে কিন্তু তোমাদের পরবর্তী ফাইনাল পরীক্ষায় বসতে দিবে না। সুতরাং তোমাদেরকে বলবো এখনো যারা একটু অসতর্কভাবে পড়াশোনা করছো তোমাদেরকে বলবো একটু সাবধান হয়ে যাও, কারণ হচ্ছে এইবারে ফাইনাল মডেল টেস্টে তোমরা যদি ভালো রেজাল্ট না করো, অর্থাৎ অল সাবজেক্ট যদি পাস না করো, তোমাদের হয়তো বা টেস্ট পরীক্ষার পরে তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় বসতে দিবে না কলেজ কর্তৃপক্ষ, কারণ সরকারি নির্দেশনা আগের চেয়ে এখন অনেকটা বেশি কঠোর হচ্ছে, এবং পড়ালেখা বা শিক্ষার বিষয়ে সরকার অবস্থান একটু অনেকটা আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। ওকে, জাফর মিয়া আরেকটা ক্লাস করে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, ওকে, সমস্যা নাই। সুমন, আমরা শুরু করেছি কিন্তু এখন। আইমান খান কুষ্টিয়া থেকে, স্যার পেটা খাইয়া যাবেন, কি বলছে আমি তোমার ভাষাটা বুঝতেছি না আইমান। যাই হোক, তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছে সংশোধনীগুলো কিভাবে মনে রাখবো স্যার? আচ্ছা, ইউসুফ মাহমুদ, তুমি তোমাদের সংশোধনীগুলো যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের সংশোধনীগুলো নাই। আবার বলছি, শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের সংশোধনীগুলো পড়তে হবে না, কিন্তু 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সংশোধনীগুলো পড়তে হবে, কারণ 26 ব্যাচের শিক্ষার্থীদের ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে। আর 25 ব্যাচের সর্বশেষ তথ্য অনুযায়ী যে তাদের সিলেবাস অনুযায়ী সংবিধানের ইতিহাস আছে, ইতিহাসের পাশাপাশি অর্থাৎ সংবিধানের ইতিহাস আর কি, এবং বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস আছে। বৈশিষ্ট্যের পাশাপাশি হচ্ছে যেমন ধরো হচ্ছে
সংবিধানের যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলোর পাশাপাশি হচ্ছে মৌলিক অধিকার, এটা কেত কেত করতেছে আওয়াজ আসতে হতো, এই যে মূলনীতিগুলোর পাশাপাশি হচ্ছে আমাদের মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলোর টপিক নিয়ে তোমাদের আলোচনা। অর্থাৎ এটা হচ্ছে 25 বেসের যে সিলেবাস, এবং 26 বেসের এখানে কিন্তু সংশোধনীগুলো আসবে, ঠিক আছে? অর্থাৎ সংশোধনী যেগুলো আছে সেই সংশোধনীগুলো আসবে। আমি আর লিখছি না, তোমরা সরাসরি সংবিধান কি বা সংবিধান কাকে বলে সে বিষয়ে আমরা চলে যাই। এখানে যে মানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ না, এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা লাইনেই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই লাইনগুলো থেকেই পরীক্ষায় প্রশ্নে আসবে, এবং কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমরা উপকৃত হবে, ঠিক আছে? 40 মিনিট বা 50 মিনিট এর বেশি আমি ক্লাস নিব না। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কয়টা মিনিট আমি বলছি একটু ধৈর্য ধরে তোমরা একটু ক্লাসটা করো এবং এই অধ্যায়টা তোমরা শেষ করে নাও। বিশেষ করে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। যদি জিজ্ঞেস করা হয় যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা, তাহলে সেটা নিঃসন্দেহে সংবিধান হবে। কারণ সংবিধানের ঊর্ধ্বে বা সংবিধানের উপরে বা সংবিধানের চেয়ে পাওয়ারফুল কোনো আইন রাষ্ট্রের মধ্যে তৈরি হতে পারে না। এ কারণে সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সর্বোচ্চ পাওয়ারফুল ল বলা হয়, ঠিক আছে? এবং এখানে একগুচ্ছ আইন, অর্থাৎ হচ্ছে একগুচ্ছ আইন এই কারণেই বলছি, সংবিধান হচ্ছে মূলত কিছু আইনের সমষ্টি। হ্যাঁ, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মূলত রাষ্ট্র গঠিত হয়। এই যে দেখো, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে রাষ্ট্র আমরা গড়ে তুলেছি, সেই রাষ্ট্রের প্রধান উপাদান হচ্ছে 4টি। কি কি? একটা হচ্ছে তোমার নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে ভূখণ্ডের মধ্যে কি থাকে? একটা ভূখণ্ডের মধ্যে নির্দিষ্ট জনসংখ্যা থাকে বা জনগণ থাকে। তাহলে ভূখণ্ড, জনসংখ্যা বা জনগণ, এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি সার্বভৌমত্ব, এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সরকার। তাহলে দেখো 4টা উপাদান। তাহলে এই যে 4টা উপাদানের কথা আমি বলছি, যে তোমার নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সার্বভৌমত্ব এবং সরকার, এই 4টা উপাদানেই মূলত সংবিধান মেনে চলতে বাধ্য, অর্থাৎ হচ্ছে সংবিধান অনুযায়ী কিন্তু হবে। বিশেষ করে সরকারের রয়েছে আবার 3টি বিভাগ, যেমন ধরো আইন, শাসন এবং বিচার বিভাগ। এই 3টা বিভাগ বা অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রের নাগরিকরা সবাই কিন্তু এই সংবিধান মেনেই কিন্তু জীবনযাপন করবে। তাহলে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে কি সংবিধান, এবং আমরা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই আমরা রাষ্ট্র গঠন করেছি। এবং একটি রাষ্ট্রের শাসক গোষ্ঠী হলো সরকার। প্রচলিত অর্থে একটি রাষ্ট্রের সরকার বলতে শাসন, আইন এবং বিচার বিভাগ। আমি এই মাত্র তোমাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। এরিস্টটলের মতে সংবিধান হচ্ছে রাষ্ট্রের এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্যই কি করে নিয়েছে, বেছে নিয়েছে। অর্থাৎ রাষ্ট্র নিজেই নিজের জন্য কি করেছে, যে তোমার নিজেই নিজের জন্য মোটামুটি ভাবে এই সংবিধানটা বেছে নিয়েছে। হ্যাঁ, এবং এটার বিষয়ে এরিস্টটল এই কথাটা বলছে। তো এরিস্টটলের মতে সংবিধান হচ্ছে রাষ্ট্র এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা, যে আমরা মনে রাখবো এইভাবেই যে সংবিধান কাকে বলে। যদি বলা হয় সংবিধান কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে এরিস্টটলের মতে সংবিধান হচ্ছে রাষ্ট্রের এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে। একদম স্পষ্ট কথা। এটা সংবিধান কাকে বলে এটা বললে তোমরা বলতে পারবা যে এরিস্টটলের মতে, কারণ তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানী, তিনি পৌরনীতিরও জনক, এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, পৌরনীতির জনক, এবং এই এরিস্টটলই মূলত সংবিধান সম্পর্কে এই বাক্যটা বলেছে, এবং এটাই হচ্ছে সংবিধানের একদম স্পষ্ট ব্যাখ্যা তার অনুযায়ী। এবং সংবিধান হচ্ছে লিখিত বা অলিখিত কতগুলো আইনের সমষ্টি, যা রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ রাষ্ট্রটা কেমন হবে, সরকারের ধরন, অর্থাৎ কেমন ধরনের সরকার হবে। যেমন ধরো এখন আমাদের দেশে যে সরকারটা চলতেছে, আমরা যে বলতেছি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে জানো? এটা হচ্ছে আমাদের দেশের সংবিধানের উপর ভিত্তি করে। তার মানে কি, একটা রাষ্ট্র কেমন হবে, এটা কি আসলে কোন গণতান্ত্রিক রাষ্ট্র হবে, নাকি স্বৈরতান্ত্রিক হবে, না হচ্ছে একনায়কতান্ত্রিক হবে, নাকি রাজতান্ত্রিক হবে, কেমন ধরনের রাষ্ট্র হবে, এবং সেটার সরকার কেমন হবে, সরকারের প্রকৃতি কেমন হবে, এবং সরকারের যে বিভাগগুলো আছে তাদের ক্ষমতা কেমন হবে, এবং শাসক ও শাসিতের মধ্যে যে সম্পর্ক সেগুলো কেমন হবে, সবকিছু, অর্থাৎ হচ্ছে টোটাল যে রাষ্ট্রের ভিতরের যে বিষয় ফাংশন গুলো আছে সবকিছু নির্ধারিত হবে সংবিধান অনুযায়ী। যেহেতু তোমরা দেখো আমাদের দেশের যে জাতীয় ইতিহাসের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ভাবে সাধারণ জনগণরা বিভিন্ন ধরনের অধিকার থেকে বঞ্চিত। এটার পেছনে কারণ হচ্ছে
সংবিধানের মধ্যে ওইভাবে অর্থাৎ যে সাংবিধানিক যে নিয়ম নীতিগুলো আছে, যে আইনগুলো আছে, সেগুলো হয়তো বা মানে সুন্দরভাবে গড়ে তোলা হয় না, যার কারণে প্রথম থেকে যে সংবিধানটা চলে আসতেছে সেই সংবিধানটাকে যারাই আঁকড়ে ধরেছে তারাই অনেকটা স্বৈরাচারী হয়ে উঠেছে সময়ের পরিক্রমায়। ওকে, এখানে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে পৃথিবীতে সবচেয়ে ছোট সংবিধান এবং সবচেয়ে বড় সংবিধান, দুইটা রাষ্ট্রের কথা আমরা বলবো। একটা হচ্ছে ভারত। ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ। আর সবচেয়ে ছোট সংবিধানের দেশ হচ্ছে কোনটা? ইউএসএ, অর্থাৎ যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকার যেই দেশটাতে 50টি প্রদেশ নিয়ে যে রাষ্ট্রটা গড়ে উঠেছে, সেই ইউএসএ সবচেয়ে ছোট সংবিধানের দেশ। এবং অর্থাৎ লিখিত দিক থেকে, অর্থাৎ লিখিত আছে বা লিপিবদ্ধ আছে এমন সংবিধানের দিক থেকে সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ইউএসএ। আমরা আশা করি এই তথ্যটা মনে রাখতে পারবো। আর লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে, অর্থাৎ সংবিধানটা লিখা বা লিপিবদ্ধকরণ আছে কিনা বা লিখা আছে কিনা সেটার উপর ভিত্তি করে দুইভাবে আমরা সংবিধানকে দেখি। এটা হচ্ছে লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান। লিখিত সংবিধানে অর্থাৎ হচ্ছে সেটাখানে লিখা আছে, এই যে আইনগুলো বা ধারাগুলো লিখা আছে। কিন্তু অলিখিত সংবিধানের ক্ষেত্রে যে তোমার শাসকের মুখের কথা, অর্থাৎ শাসক যিনি থাকেন তার মুখের কথাই হচ্ছে এই ক্ষেত্রে সংবিধান বলে বিবেচিত হবে। বিশেষ করে আমরা অলিখিত সংবিধানের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের রাজ্য যেটা, সেই রাজ্যের মধ্যে, যুক্তরাজ্যের মধ্যে কোনো ধরনের সংবিধান নাই, সেখানে রানীর কথা হচ্ছে শেষ কথা, অর্থাৎ রানী যে কথাটা বলবে সেটাই সংবিধান বলে বিবেচিত হবে। তাই লিখিত এবং অলিখিত দুই ধরনের সংবিধান আমরা লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই। তাহলে লিখা বা সংবিধানটাকে লিখা আছে কি লিখা নাই সেটার উপর ভিত্তি করে লিখিত এবং অলিখিত দুই ধরনের সংবিধান আমরা পাই। এবং বাংলাদেশ সহ এই ভারত এবং হচ্ছে ইউএসএ এবং অন্যান্য অনেকগুলো দেশে, বেশিরভাগ দেশে কিন্তু লিখিত সংবিধান দেখা যায়। আর লিখিত সংবিধানের বাইরে যে সংবিধানটা আছে অলিখিত, সেটা দেখা যায় বেশিরভাগই হচ্ছে যেই দেশগুলোর মধ্যে শাসকের মুখের কথা যে রাষ্ট্রের দেশগুলো চলে সেগুলোর মধ্যে, বিশেষ করে যুক্তরাজ্য যেখানে কোনো সংবিধান নাই, সেখানে রাজা বা রানী যে কথা বলেন সেই কথাই হচ্ছে চূড়ান্ত সংবিধান রূপে বিবেচিত হয়। এরপর আমরা যাই সংশোধনের ভিত্তিতে যে সংবিধান, অর্থাৎ সংবিধানটাকে সংশোধনটা কিরকম হবে। দেখো, প্রত্যেকটা সংবিধানেই সংশোধন করা যায় এবং প্রত্যেকটা সংবিধানেই সংশোধন করা যায় এবং সেই সংবিধানটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় এই দুই ধরনের হতে পারে। মানে হয় সুপরিবর্তনীয় না হয় দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় কি? যদি সংবিধানটাকে সহজে সংশোধন করা যায়। আমি বলছি যে সংবিধান সংশোধন করা এটা সব রাষ্ট্রের ক্ষেত্রে মানে হয়ে আসতেছে বা হচ্ছে, প্রায় সব রাষ্ট্রই তার সংবিধানটাকে সংশোধনের উপায় রেখেছে যাতে যুগের সাথে তাল মিলিয়ে নিয়মগুলো পরিবর্তন করা যায়। এইখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় বিষয়টা হচ্ছে কি, যদি সহজে পরিবর্তন করা যায় তাহলে সুপরিবর্তনীয়, যদি সহজে পরিবর্তন করা না যায় এবং নির্দিষ্ট নিয়ম বা আইন মেনে যদি সংশোধন করতে হয় তাহলে সেটাকে আমরা বলবো দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানটা হচ্ছে সহজে পরিবর্তন করা যাবে, দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট আইন মেনে এটাকে সংশোধন করতে হবে। এই কারণে সংবিধান পরিবর্তনের দিক থেকে সংবিধান দুই ধরনের, একটা সংশোধনের দিক থেকে একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা দুষ্পরিবর্তনীয়। তাহলে লিখার দিক থেকে এটা লিখিত বা অলিখিত দুই ধরনের হতে পারে। আবার আমরা যাই 622 খ্রিস্টাব্দে, আমরা বিশেষত দেখি যে মানে এটা হচ্ছে সংবিধানের ইতিহাস আর কি। সংবিধানের ইতিহাস যদিও অনেক পুরাতন, তবে 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা সনদ বা চার্টার অফ মদিনা যেটা প্রবর্তন করেছিলেন বা যেটা ঘোষণা দিয়েছিলেন, তোমরা জানো যে এই মদিনা সনদের কিছু আইন আছে যেটা মূলত হচ্ছে কাফেরদের সাথে বা হচ্ছে বিধর্মীদের সাথে, আমাদের ইসলাম ধর্মের যিনি প্রবর্তক তিনি এই সনদটা করেছিলেন আরব দেশে, এইটাকে মদিনা সনদ অর্থাৎ মদিনাতে করেছিলেন। এটা যে তিনি যখন মক্কা থেকে মদিনায় যখন হচ্ছে পুনরায় ফিরে আসেন, তো তখনই মূলত এই মদিনা সনদটি তিনি করেছিলেন। তো কত সালে? 622 সালে। এবং পরবর্তীতে আধুনিক সংবিধানের গোড়াপত্তন হয় বা ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় যে 1215 সালে ম্যাগনা কার্টার মাধ্যমে। এটা ছিল মূলত, এই ম্যাগনা কার্টা মূলত হচ্ছে যুক্তরাজ্যের তৎকালীন রাজা জনের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? রাজা জন ইনার সাথে সাধারণ জনগণ, দেখো সাধারণ জনগণরা তৎকালীন সময়ে তাদের অধিকার পেত না, মানে ন্যায্য অধিকার তারা পেত না।
যার কারণে জনগণরা রাজার বিরুদ্ধে একটা রেভলিউশন করে, অর্থাৎ একটা বিপ্লব করে বা বিদ্রোহ করে। তো রাজা জন বাধ্য হয়ে জনগণের সাথে একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল, যেই চুক্তির নাম হচ্ছে ম্যাগনা কার্টা চুক্তি। এই ম্যাগনা কার্টা চুক্তির অধীনে যে রাজাকেও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসে সাধারণ জনগণেরা, অর্থাৎ আগে রাজারা যা ইচ্ছা তা করতো, কিন্তু ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে 1215 সালের পর থেকে রাজারা যা ইচ্ছা তা করতে পারে না, রাজাদেরকে এই ম্যাগনা কার্টা চুক্তি অনুযায়ী রাজারা কাজ করতে পারে। অর্থাৎ রাজারা এই চুক্তি অনুযায়ী মূলত নির্দিষ্ট কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়ে পড়ে। এই কারণে এই চুক্তিটাকে মনে করা হয় যে আধুনিক সংবিধানের ভিত্তিপ্রস্তর বা গুড়াপত্তন এই জায়গাটাই হয়েছে। ওকে, তাহলে ম্যাগনা কার্টা এটা একটা চুক্তির নাম, যেটা মূলত সাধারণ জনগণ রাজা জনের বিরুদ্ধে এই চুক্তিটা করেছিল। যদিও বা ইতিহাসটা তোমাদের এত বেশি দরকার নাই, জাস্ট আমি তোমাদেরকে দুইটা ইতিহাস দিলাম যেটা সংবিধানের ইতিহাস বলে তোমরা মনে রাখবে। এরপরে তোমাদের কলেজের পরীক্ষায় এখান থেকে আসবে, এই জায়গাটা থেকে পরীক্ষায় আর নাও আসতে পারে বা আসতেও পারে। যেমন ম্যাগনা কার্টা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, এটা পরীক্ষায় আসতে পারে, এটা থাকতে পারে। আর ওইটা তেমন একটা থাকে না, এটা ইসলামের ইতিহাস যাদের আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, বাংলাদেশের সংবিধানের বিষয়ে আমরা সরাসরি চলে যাই। এই নিয়ে বাংলাদেশ মোটামুটি প্রায় 3টা সংবিধানের মুখোমুখি হয়েছে। 3টা সংবিধান এই কারণেই বলছি যে বাংলাদেশের প্রথম সংবিধান ছিল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা মূলত তৎকালীন সময়ে তোমার 10 এপ্রিল মুজিবনগর সরকার এটি গ্রহণ করেছিল। মুজিবনগর সরকার মেইনলি এই যে 10 এপ্রিল একটা ঘোষণা দিল, কি ঘোষণা দিল, যে 26 মার্চের যে স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণাটি আগামী যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বাধীনতার ঘোষণাটি একটা সংবিধান বলে বিবেচিত হবে। এটি মূলত তৎকালীন সময়ে মুজিবনগর সরকার গঠিত হওয়ার সময় তারা ঘোষণা দিয়েছিল। এই কারণে বলা হয়ে থাকে যে বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে কোনটা, যে বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 26শে মার্চের সময় এই ঘোষণাপত্রটি বা এই ঘোষণাটি দেওয়া হয়েছিল। পরবর্তী দ্বিতীয় সংবিধান কোনটা? দ্বিতীয় সংবিধান হচ্ছে কি, যে শেখ মুজিবুর রহমান, তোমরা তো সবাই নিশ্চয়ই জানো যে শেখ মুজিবুর রহমান 26শে মার্চের যে ঘোষণা আমরা স্বভাবত শুনে আসতেছি, যে দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, যে শেখ মুজিবুর রহমান 26শে মার্চের যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পরে তাকে পুলিশ ধরে তোমার তৎকালীন সময়ে পাকিস্তান বাহিনী ধরে নিয়ে যায় এবং পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন 10 জানুয়ারি 1972 সালে। তিনি 11 জানুয়ারি এসে একটি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছিলেন। তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সংবিধান, অর্থাৎ বাংলাদেশের অনেকটা দ্বিতীয় সংবিধানের মতো এটা কাজ করেছে। এই অস্থায়ী সংবিধান আদেশ যেটা, সেই আদেশ বলে মোটামুটি ভাবে 12 জানুয়ারি থেকে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ তোমরা জানো যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল কে? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন মূলত শেখ মুজিবুর রহমান। অর্থাৎ শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন। এই শেখ মুজিবুর রহমান পরবর্তীতে যখন 10 জানুয়ারি 1972 সালে দেশে ফিরে আসেন, ঠিক তার পরের দিন তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং এই আদেশ জারির মধ্য দিয়ে তিনি বলেন যে বাংলাদেশে একটা সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করতে হবে, তার জন্য দরকার একটা গণপরিষদ। এই গণপরিষদের জন্য তিনি একটা আদেশ জারি করলেন এবং 12 জানুয়ারি থেকে শেখ মুজিবুর রহমান মোটামুটি রাষ্ট্রপতি পদ থেকে তিনি কি করলেন? পদত্যাগ করলেন এবং পরে তৎকালীন সময়ে বিচারপতি আবু সাইদ চৌধুরী তাকে, অর্থাৎ তাহলে রাষ্ট্রপতি হলেন কে? নতুন করে রাষ্ট্রপতি হলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তিনি পরবর্তীতে শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করলেন। তার মানে কি দাঁড়াচ্ছে, যে 12 জানুয়ারি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী তোমার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন, পরে রাষ্ট্রপতি হলেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। এরপরে তিনি আবার কি, যে রাষ্ট্রপতির পদ থেকে যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাকে প্রধানমন্ত্রী পদে আবার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এটা দিয়েছেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। এইভাবেই হচ্ছে শেখ মুজিবুর রহমান দুটি ঘোষণার ক্ষেত্রেই কিন্তু তার এখানে বিশেষত স্বাধীনতার ঘোষণা এটা 10 জানুয়ারি 1971 সালে জারি করা হয়েছে। আর দ্বিতীয় যে দ্বিতীয় সংবিধান আমরা যেটা বলছি সেটা হচ্ছে 11 জানুয়ারি তিনি দেশে ফিরে এসে ঘোষণা দিলেন এবং ঠিক ততদিন পর্যন্ত এটা কার্যকর ছিল যতদিন পর্যন্ত না নতুন সংবিধান কি হচ্ছে? কার্যকর হচ্ছে। কারণ তোমরা জানো 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের নতুন সংবিধান কি করা হয়েছে?
যে কার্যকর করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের নতুন সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর, এবং ঠিক তার আগের দিন পর্যন্ত এই অস্থায়ী সংবিধান আদেশ সেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় সংবিধান। এরপর আমরা যাই চূড়ান্ত যে ঘোষণা, সেটা গণপরিষদ। এই যে আমরা তোমাদের বললাম, এই যে মাত্র বললাম যে দ্বিতীয় সংবিধানের মধ্যে এই যে 11 জানুয়ারি 1972 সালে তিনি যে ঘোষণা দিলেন অস্থায়ী সংবিধান আদেশ, সেখানে তিনি একটি গণপরিষদ ঘোষণা বা গণপরিষদ গঠনের ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ তার কথা হচ্ছে কি, যারা 70-এর নির্বাচনে, তোমরা জানো 1970 সালে পাকিস্তানের তৎকালীন সময়ে নির্বাচন হয়েছিল, 70-এর নির্বাচনে যারা সদস্য বা নির্বাচিত যারা ছিল, সেই নির্বাচিত যারা তাদেরকে নিয়েই মূলত গঠন করা হবে কি গণপরিষদ। এই গণপরিষদ, ওই গণপরিষদ থেকেই মূলত হচ্ছে যে সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করা হবে, এবং এই গণপরিষদ ছিল 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এটি গণপরিষদ মূলত কোন সালের নির্বাচন থেকে আসছে? এই গণপরিষদটা আসছে মূলত হচ্ছে 1970-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন থেকে। এবং এই গণপরিষদের সদস্য কতজন ছিল দেখো, হওয়ার কথা ছিল, দেখো গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 469, অর্থাৎ 469 জনকে গণপরিষদের সদস্য হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধকালীন সময়ে বিভিন্ন জন দেশ থেকে পালাইছে বা রাজাকার হয়ে গেছে অনেকে, আবার অনেকে তোমার যুদ্ধে অংশগ্রহণ না করে পাকিস্তানে চলে গেছে, অথবা তোমার যুদ্ধে অংশগ্রহণ করার কারণে কয়েকজন মারা গেছে। সেরকম টোটাল 66 জন এই 469 জন থেকে কি হয়ে পড়ে, বাদ পড়ে, এবং 403 জন নিয়ে গঠন করা হয়েছিল মূলত গণপরিষদ। কথা বুঝতে পারছো? তাহলে কতজন নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে? 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে। এবং গণপরিষদের সংসদ নেতা ছিলেন, কারণ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। আবার বলতেছি, তাহলে টোটাল কতজনকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে? 403 জন। এবং কতজন হওয়ার কথা ছিল? 469 জন। কিন্তু 66 জন কেন বাদ পড়লো? কারণ যুদ্ধ চলাকালীন সময়ে 2 একজন মারা গেছে, এবং অনেকে পাকিস্তানে চলে গেছে, আবার কি অনেকে দেশ ত্যাগ করেছে, অথবা তারা গণপরিষদে আর আসেননি। এরকম ছিল কতজন? 66 জন। যার কারণে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ কর্মতৎপরতা শুরু করেছিল। এবং তৎকালীন সময়ে গণপরিষদের সংসদ নেতা ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। এবং প্রথম সভাপতি, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এবং প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তাহলে পরীক্ষায় আসতে পারে এই তিনটে তথ্য থেকে, পরীক্ষায় আসতে পারে। মনে রাখবে এই তিনটে তথ্য: গণপরিষদের প্রথম সংসদ নেতা শেখ মুজিবুর রহমান, গণপরিষদের প্রথম যিনি তোমার কি ছিলেন, সভাপতি ছিলেন, তিনি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, প্রথম স্পিকার ছিলেন কে? শাহ আব্দুল হামিদ। এই তথ্যগুলো যদি তোমরা একটু মনে রাখো, এটা তোমাদেরকে আমি 4র্থ অধ্যায় পড়াচ্ছি, বুঝছো? 4র্থ অধ্যায় পড়াচ্ছি। এরপরে এটা কি, যে প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। ওকে, তাহলে এই গণপরিষদের তথ্যগুলো তোমাদের গেল। তাহলে গণপরিষদ কোনটা? বললাম যে গণপরিষদ তারাই যারা মূলত সংবিধান প্রণয়নের লক্ষ্যে যেটা গঠন করা হয়েছিল। এবং এই গণপরিষদ কত সালের নির্বাচন থেকে নেওয়া হয়েছে? 1970-এর নির্বাচনে যারা প্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্য থেকে। এবং কতজন গণপরিষদের সদস্য হওয়ার কথা ছিল? 469 জন। কিন্তু 403 জনকে নিয়ে গণপরিষদটি গঠিত হয়েছিল, কারণ 66 জন বিভিন্ন কারণে তারা যে গণপরিষদের সদস্য হতে পারেননি। আবার আসি গণপরিষদ কি কাজ করেছে। গণপরিষদ গঠন করেছে মূলত একটা সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছে 1972 সালে। কত সালে? 1972 সালে 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। আবার বলছি, কত সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি ছিল? একটু কমেন্টস করো। কত সদস্য? 34 সদস্য বিশিষ্ট, বুঝছো? এবং কাকে প্রদান করা হয়েছিল? ডক্টর কামাল হোসেনকে। তিনি এখনো বেঁচে আছেন। এবং ডক্টর কামাল হোসেনকে তিনি প্রদান করে, সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল 11 এপ্রিল 1972 সালে। এবং 34 জনের মধ্যে 33 জনই ছিল মূলত আওয়ামী লীগ দলীয় গণপরিষদের সদস্য, এবং একজন ছিল মূলত নেভ মুজাফফর। তিনি শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। অর্থাৎ তিনি যে তোমার নেভ যে পার্টিটা, সেটার অধীনে ছিল, একজনই মাত্র বিরোধী দলীয় সদস্য ছিল, অর্থাৎ ভিন্ন দলের, অন্য দলের। তাহলে গণপরিষদের কতজন সদস্য ছিল? 34 জন সদস্য ছিল। তার মধ্যে একজনই মাত্র বিরোধী দলীয় সদস্য ছিল, তার নাম কি?
সুরঞ্জিত সেনগুপ্ত, তিনিও মারা গেছেন, তিনি এখন আর বেঁচে নাই। একমাত্র মহিলা গণপরিষদের সদস্য ছিল, তিনি হচ্ছে মূলত কে, যে একমাত্র মহিলা গণপরিষদের সদস্য কেউ উক্ত কমিটি, তার নামটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও। তাহলে একমাত্র এটা পরীক্ষায় আসছে তোমাদের বিগত সময়ে, ঠিক আছে? একটু কমেন্ট সেকশনে জানাও যে একমাত্র মহিলা সদস্য কে ছিলেন। আমি তোমাদেরকে একটু, তোমরা না পারলে আমি বলবো, অনেকেই পারবা এবং অনেকে পারবা এটা জানার কথা। 33 জন আওয়ামী লীগের, হ্যাঁ ন্যাপ কি, আচ্ছা। এরপরে একজন ন্যাপ মোজাফফর, অর্থাৎ হচ্ছে এটা মূলত ন্যাশনাল আওয়ামী পার্টি বলা হচ্ছে এটাকে, ন্যাশনাল আওয়ামী পার্টি। ওকে ওকে, এখানে রাজিয়া বানু, ওকে ভেরি গুড। শিফাত ইসলাম এবং হচ্ছে ইটু চৌধুরী, চমৎকার। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে একমাত্র মহিলা। এরপরে খসড়া সংবিধানের যে বৈঠক, সেটা ওই তোমরা জানো যে মুজিবনগর সরকারের যে প্রতিষ্ঠাকালীন শপথ গ্রহণ করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো যে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তাই না? এই তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। ঠিক তার 7 দিন পরে, অর্থাৎ 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল, তাই না? সেই শপথ গ্রহণ উপলক্ষে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি প্রথম বৈঠক বসেছিল, অর্থাৎ 34 জনের যে সদস্য, তারা প্রথম বৈঠক বসেছিল 17 এপ্রিল 1972 সালে। খসড়া কমিটি সর্বমোট 47টি, মানে তারা প্রায় 47টি বৈঠক বসেন এবং 300 ঘন্টা ব্যয় করেছেন। কয়শো ঘন্টা? 300 ঘন্টা ব্যয় করেছেন। এবং তারা চূড়ান্ত করে, এই যে দেখো, 1972 সালে 10 জুন কমিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করেন। পরবর্তীতে তারা চূড়ান্তভাবে তারা যে খসড়া সংবিধান, সেটি 4 নভেম্বর, কত নভেম্বর? 4 নভেম্বর 1972 সালে তারা চূড়ান্তভাবে একটা সংবিধান গণপরিষদে উত্থাপন করেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে 72-এর যে সংবিধান, সেই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ভারত, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান এবং সবচেয়ে ছোট সংবিধান, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এই দুইটা দেশের সংবিধানকে অনুসরণ করা হয়েছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের খসড়া কিসার, রাফ, ইংরেজিতে বলে রাফ, খসড়া মানে হচ্ছে রাফ করা, অর্থাৎ হচ্ছে ড্রাফট বলে, ইংরেজিতে বলে ড্রাফট। ড্রাফট মানে হচ্ছে কি, যে পুরোপুরি ভাবে এটাকে ফাইনাল না করে তারা জাস্ট একটা রাফ করে আনা বা ড্রাফট করে আনা। ওকে, তো খসড়াকে আমি আসলে এর চেয়ে ভালো কিভাবে বলতে পারি আমি জানি না। খসড়া মানে হচ্ছে কি, যে পুরোপুরি ভাবে ফাইনাল করা হয় নাই, জাস্ট হচ্ছে লিখিতভাবে সেটা উপস্থাপন করা হয়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলি ড্রাফট বা রাফ বলি। ওকে, এখানে আমরা যাই যে তোমার এরপরের পেজে আমরা যাই, যেমন ধরো 72-এর যে সংবিধান, সেই সংবিধানটি 4 নভেম্বর সেটা গণপরিষদে গৃহীত হয়। মানে তৃতীয় এবং সর্বশেষ পাঠ শুরু হয় মাত্র 2 ঘন্টার মধ্যে এই কাজ শেষ হয় এবং বিপুল আনন্দধ্বনির মধ্যে বাংলাদেশের সংবিধানের গণপরিষদ কর্তৃক এটি গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান তাহলে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কত তারিখ? 4 নভেম্বর 1972 সালে। এই কারণে এই তারিখটাকে বলা হয় মূলত বাংলাদেশের সংবিধান দিবস। তাহলে 4 নভেম্বর কি দিবস? বাংলাদেশের সংবিধান দিবস। এখানে তো যুক্তরাজ্য হবে না, যুক্তরাষ্ট্র হবে। যুক্তরাজ্যের কোনো সংবিধান নেই, এটা যুক্তরাষ্ট্র হবে। কোথায় লেখা? আমার এখানে লেখা ছিল কি, ও আচ্ছা সরি, এটা যুক্তরাষ্ট্র হবে, যুক্তরাজ্য না, যুক্তরাষ্ট্র। এবার এখানে দেখো বাংলাদেশের সংবিধানের যে গণপরিষদের যে বললাম, যেটা সেটা হচ্ছে কি 4 নভেম্বর সংবিধানের উপর তৃতীয় এবং সর্বশেষ পাঠ শুরু হয় মাত্র 2 ঘন্টায়। তার মানে হচ্ছে 4 নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস। 1972 সালে 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিপি সংরক্ষণে গণপরিষদের সদস্যগণের স্বাক্ষর গৃহীত হয়। অর্থাৎ দেখো, তাহলে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 15 ডিসেম্বরে হাতের যে সাইন, অর্থাৎ গণপরিষদের সদস্যদের সাইন গ্রহণ করা হয় এবং গৃহীত এই সংবিধানটি কার্যকর করা হয় বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে। অর্থাৎ বিজয়ের 1 বছর পূর্তি উপলক্ষে 1972 সালের 16 ডিসেম্বর থেকে এই সংবিধানটাকে কার্যকর করা হয়। ওকে, তাহলে সংবিধানটাকে কার্যকর করা হয় কত তারিখ থেকে? 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তার মানে হচ্ছে আমরা অল্প সময়ের মধ্যে একটা সংবিধান তৈরি করেছি। সেই সংবিধানের মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল এবং সীমাবদ্ধতার কারণেই কিন্তু আমাদের জাতীয় দুর্ভোগ এখনো শেষ হয়নি। তো 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে যে তোমার মূলনীতি ছিল কয়টি? 4টি, এবং প্রস্তাবনা ছিল একটি, অনুচ্ছেদ ছিল 153টি, সংশোধনী এ নিয়ে
2018 সাল পর্যন্ত যে সংশোধনী হয়েছিল সেই সংশোধনী প্রায় 17টি সংশোধনী হয়েছে, 11টি ভাগ এবং তফসিল হচ্ছে 60টি। এবং মোটামুটি এই তফসিলগুলো কিন্তু বাতিল করা হয়েছে, যদিও বা বাতিল করা হয়েছে কিছুদিন আগে। তো সংবিধানের সংশোধনী আরেকটা আসবে 2018 সাল পর্যন্ত। প্রায় কয়টি সংশোধনী হয়েছে? প্রায় 17টি সংশোধনী হয়েছে। সংশোধনী হবে আরো সামনের দিকে, আরো আসবে। তো এখানে মোটামুটি ভাবে আমরা এরপরে যাই, যেটা সেটা হচ্ছে কি বাংলাদেশের সংবিধান কেমন, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কি। পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে, কথা বুঝতে পারছো? পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসবে। ইতিহাস থেকে যেগুলো পড়াইছি আমি তোমাদেরকে, 16ই ডিসেম্বর কত তারিখ? 16ই ডিসেম্বর কত তারিখ মানে কি আবার? 16ই ডিসেম্বর কত তারিখ মানে কি আবার? 1972 সালে 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর করা হয়েছে। ওকে, তো এখানে দেখো বাংলাদেশের সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য, মানে কেমন বৈশিষ্ট্য বা কি প্রকৃতির। যেমন এটা একটা লিখিত সংবিধান ছিল, কারণ তোমরা জানো 153টি অনুচ্ছেদ, এগুলো প্রত্যেকটাই লিপিবদ্ধ বা লিখিত ছিল। দুষ্পরিবর্তনীয় বলা হয়েছে, সংবিধানে বলা হয়েছে কি যে সংবিধানের কোনো একটা ধারা বা কোনো একটা নিয়ম যদি, কোনো একটা শব্দও যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই সংবিধানের ক্ষেত্রে 2/3, আমরা জানি যে বাংলাদেশের যে টোটাল সংসদ সদস্য আছে 350 জন, বা আমরা প্রতিনিধিত্বের প্রতি যেটাকে আমরা বলি নির্বাচনের ভিত্তিতে 300 জন, 50 জন হচ্ছে কি সংরক্ষিত মহিলা আসন। এই 300 জনের 1/3 বা 2/3 ভোট লাগবে, অর্থাৎ 350 জন যারা আছে তার কত 2/3 মানে 3/2 3/2 কি লাগবে? ভোট লাগবে। দেন হচ্ছে আমি সংবিধানের কোনো কিছু পরিবর্তন করতে পারবো। তার মানে 3/2 সদস্য সংবিধান পরিবর্তনের করতে চাইলেই দেন হচ্ছে সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যাবে, লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। আর এটা হচ্ছে কি রাষ্ট্র পরিচালনার 4টা মূলনীতি আছে। 4টা মূলনীতি নিয়ে একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে 4টা মূলনীতি। এবং আমাদের সংবিধানে 26 থেকে 47 ক এই অনুচ্ছেদগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ। এবং আমাদের দেশে এককেন্দ্রিক শাসন, দেশে কেন্দ্র থাকবে কয়টা? একটা। যেমন ধরো বাংলাদেশের যে মানচিত্র আছে সেই মানচিত্র অনুযায়ী ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং একমাত্র কেন্দ্র। বাংলাদেশের একমাত্র কেন্দ্র কোনটা? ঢাকা। ঢাকা হচ্ছে একমাত্র কেন্দ্র এবং এককেন্দ্রিক শাসন। প্রজাতন্ত্র মানে হচ্ছে কি বাংলাদেশের যিনি রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি রাষ্ট্রপতি বলে বিবেচিত হবেন, এবং রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হবেন। এটাই হচ্ছে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে রাষ্ট্রপতি কার ভোটে? জনগণের ভোটে। হয় জনগণের, মানে আমরা প্রজাতন্ত্র বলে যেটা জানি, প্রজাতন্ত্রকে ইংরেজিতে বলে রিপাবলিক। কি বলে? রিপাবলিক। রিপাবলিকের বাংলা অর্থ হচ্ছে প্রজাতন্ত্র। আর রিপাবলিক বা প্রজাতন্ত্রের মূল কথা হচ্ছে কি যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনি হবে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি নির্বাচিত হবে জনগণের ভোটে, হয় প্রত্যক্ষ ভোটে নয় পরোক্ষ ভোটে। অর্থাৎ জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে তিনি নির্বাচিত হবে। তাহলে জনগণ কাকে নির্বাচিত করে? রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজাতন্ত্রের ক্ষেত্রে। এবং এটা অন্যতম বৈশিষ্ট্য আমাদের দেশের সংবিধানে বলা হয়েছে কি যিনি রাষ্ট্রপতি থাকবেন তাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং রাষ্ট্রের প্রধান হবে রাষ্ট্রপতি। তাহলে আমাদের দেশের রাষ্ট্রের প্রধান কে? রাষ্ট্রপতি। এবং সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নাই, কিন্তু সরকার প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধানের প্রাধান্য, আমাদের দেশের সংবিধান হবে অন্যান্য সকল আইনের ঊর্ধ্বে, অর্থাৎ সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন তৈরি হতে পারবে না। তাহলে আমরা কি কি জানলাম? যে লিখিত, আমাদের দেশের সংবিধানটা লিখিত আকারে আছে, এটা পরিবর্তন করাটা মানে সহজ নয়, অর্থাৎ দুষ্পরিবর্তনীয়। এখানে পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, মেনে চলতে হবে। 2/3 ভোট পাইলে দেন হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা যাবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আর হচ্ছে কি মৌলিক অধিকার 26 থেকে 47 ক পর্যন্ত মৌলিক অধিকার আছে। এককেন্দ্রিক শাসন, অর্থাৎ একটা মাত্র কেন্দ্র, সেটা হচ্ছে ঢাকা। প্রজাতন্ত্র বলতে এখানে রিপাবলিক বা হচ্ছে রাষ্ট্রপতি, যেটা আমি বলছি আর কি, রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে নির্বাচিত হবে। সংবিধানের প্রাধান্য, অর্থাৎ সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন তৈরি হতে পারবে না। এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে বলছে কি সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, অর্থাৎ এমন কিছু মানে মৌলিক বিধান আছে যেগুলোকে সংশোধন করা যাবে না। ঠিক আছে, মৌলিক বিধানাবলী সংশোধন করা যাবে না। সংসদীয় গণতন্ত্রের কথা বলছে, তার মানে হচ্ছে কি যে এখানে গণতন্ত্রের ক্ষেত্রে সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ যেটাকে আমরা বলি মন্ত্রী পরিষদ শাসিত সরকার হবে, মন্ত্রী পরিষদ শাসিত সরকার হবে। এবং মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ মূলত এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এবং বর্তমানে
যারা উপদেষ্টারা আছেন তারা এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হচ্ছে ন্যায়পালের কথা বলছে। ন্যায়পাল হচ্ছে কি? ন্যায়পাল হচ্ছে মূলত সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বলো তো? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পালের কথা বলা হয়েছে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? ন্যায়পাল কি? ন্যায়পাল সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রের প্রয়োজনে একজন ন্যায়ানুগ ব্যক্তি বা একজন ব্যক্তিকে মূলত ন্যায়পাল হিসেবে নিযুক্ত করা হবে। এবং সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে এটা একটু তোমরা কমেন্ট সেকশনে জানাও। সংবিধানে বলা হয়েছে কি? রাষ্ট্রের ন্যায়ানুগ বিধানের জন্য বা ন্যায় বিধানের জন্য মূলত যে একটি ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? ৭৭ নম্বর, 77। ওকে, ক্লাসটা মনোযোগ দিয়ে করুন, তারপর বুঝতে পারবেন। আচ্ছা, ঢাকা। ওকে, যেটা বলছি যে ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে। ন্যায়পাল হচ্ছে মূলত এমন একটি পদ, যেমন ধরো প্রধানমন্ত্রী, এটা একটা পদ না? প্রধানমন্ত্রী একটা পদ, রাষ্ট্রপতি একটা পদ, এবং অন্যান্য মন্ত্রী যারা আছে তারা প্রত্যেকটা একটা পদ। এরকম একটা পদ, যিনি মূলত রাষ্ট্রের ন্যায় বিধানের জন্য যে কাউকে যে কোনো বিষয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদ এটা বলা হয়েছে। সর্বজনীন ভোটাধিকার, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কেউ ভোট দিতে পারবে। একইভাবে মালিকানা নীতি, 3 ধরনের মালিকানা নীতির কথা বলছে। একটা হচ্ছে কি? ব্যক্তি মালিকানা। তাহলে মালিকানা নীতি মানে হচ্ছে কি? এখানে মূলত মালিকানা কি ধরনের হবে? যেমন ধরো একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, এরপরে আছে হচ্ছে ব্যক্তি মালিকানার পরে হচ্ছে সমবায় মালিকানা, এবং আরেকটা হচ্ছে কি? রাষ্ট্রীয় মালিকানা। সমবায় মালিকানাটা মূলত দলগতভাবে মালিকানা, হ্যাঁ। আর একটা হচ্ছে কি? রাষ্ট্রীয় মালিকানা। আমি 3 ধরনের মালিকানার কথা। ব্যক্তি মালিকানায় ব্যক্তি নিজস্ব সম্পদ নিজে ভোগ দখল এবং বিক্রি করতে পারবে। আর সমবায় মালিকানা দলগতভাবে যে কোনো দল বা একটা গোষ্ঠী বা এক ধরনের একটা শ্রেণী তারা চাইলে যে কোনো সম্পদের মালিক হতে পারবে, সেটা বিক্রি করতে পারবে, এবং তারা সেগুলোকে তোমার বেচা কেনা করতে পারবে বা ক্রয় বিক্রয় করতে পারবে। আর একটা হচ্ছে কি? রাষ্ট্রীয় মালিকানা। রাষ্ট্রীয় মালিকানাটা হচ্ছে মূলত রাষ্ট্রের মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রই মূলত এই সম্পদের মালিক। অর্থাৎ রাষ্ট্র বলতে এখানে জনগণই মূলত এই সম্পদের মালিক হবে। অর্থাৎ রাষ্ট্রের যত সম্পদ সব কার সম্পদ? জনগণের সম্পদ বলে বিবেচিত হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। তাহলে রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তি মালিকানা এবং কি? সমবায় মালিকানা। এই 3 ধরনের মালিকানা আমরা মূলত আমরা দেখতে পাই। এখানে একজন প্রশ্ন করেছে, তাবাসসুম শিমু প্রশ্ন করেছে, ন্যায়পাল অন্যায় করলে কি হবে না? কিছু হবে না। ন্যায়পাল অন্যায় করলে তার জন্য বিধান আছে এবং সেটা রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশের ন্যায়পাল প্রতিষ্ঠা করা হয়নি। কারণ ন্যায়পাল প্রতিষ্ঠা করলে সরকারে যারা দুর্নীতি করবে বা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে, দুর্নীতি করতে পারবে না। এই কারণে সমবায় মালিকানা কি? যেমন ধরো কয়েকজন মিলে বা কিছু মানুষ মিলে যখন কোনো একটা সম্পদের মালিক হয়, হ্যাঁ, ধরো তোমরা একটা গ্রুপ যারা হচ্ছে ব্যবসা করতেছে, সেরকম মালিকানাকে আমরা বলি সমবায় মালিকানা। অর্থাৎ সমবায় পদ্ধতির মাধ্যমে একদল মানুষ যখন কোনো সম্পদের মালিক হয়, সেটাকে আমরা বলি সমবায় মালিকানা। ওকে, তাহলে আমরা যদি কোনো সম্পদ ক্রয় বিক্রয় করি, তাহলে ব্যক্তি করলে সেটা ব্যক্তি মালিকানার, আর একদল মানুষ করলে সেটাকে আমরা সমবায় মালিকানার। আর রাষ্ট্রের যত ধরনের সম্পদ সেগুলোকে আমরা জনগণের সম্পদ বলে বিবেচনা করি, এবং রাষ্ট্রও চাইলে যে কোনো সম্পদের মালিক হতে পারে, এটাকে আমরা বলি রাষ্ট্রীয় মালিকানা। আর জনগণের সার্বভৌমত্ব দেওয়া আছে। জনগণ বাংলাদেশের অভ্যন্তরের যারা বাংলাদেশী তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আমাদের দেশের যে আইনসভা, সেই আইনসভার নামটা একটু বলো তো তোমরা দেখি। হ্যাঁ, সমিতি, অনেকটা ইউসুফ মাহমুদ সমিতি, মাহমুদি। আচ্ছা, যাই হোক, এখানে বলছি এক কক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এবং আইনসভার নাম কি? কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপরে দেখো, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে। অর্থনৈতিক সামাজিক ভাবে আমরা সবাই সমান, এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। অর্থাৎ কাউকে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে হেয় না করা, এবং হচ্ছে প্রত্যেককে সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটা বলছে। তাবাসসুম শিমু বলছে যে জাতীয় সংসদ। ওকে, বা ফাইন। ইউসুফ মাহমুদ বলেছে জাতীয় সংসদ, সুমাইয়া শিমু বলেছে জাতীয় সংসদ, আলফি আক্তার জাতীয় সংসদ, ওকে, রাকিবুল হাসান জাতীয় সংসদ, তানিশা আক্তার জাতীয় সংসদ। বেশিরভাগ তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তোমাদের তো এটা জানতেই হবে। উম্মে সালিম, ওকে, জাতীয় সংসদ, সাদিয়া আক্তার। এরপরে আমরা যাই যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা পড়লে আমরা
আমাদের দেশের সংবিধানের মূলনীতি সম্পর্কে জানতে পারবো। বলা হয়েছে আমরা অঙ্গীকার করছি যে এটা প্রস্তাবনা, এই প্রস্তাবনা অনুযায়ী মানে বাংলাদেশ সংবিধানটা কেন তৈরি করা হবে, কি ধরনের সংবিধান আমরা আসলে আমাদের দরকার ছিল। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে কি, যেই সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেই সকল আদর্শ ও মূলনীতি হবে। মানে সেই সকল আদর্শ এই মূলনীতি হবে, অর্থাৎ হচ্ছে এর মূলনীতি হবে। অর্থাৎ সংবিধানের মূলনীতি তাহলে কি, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধানের বিধানাবলীতে যেন এইসব মূলনীতির প্রতিফলন ঘটে, কমিটি সে বিষয়ে উদ্যোগী ছিলেন। প্রস্তাবনায় আরো বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য ও স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। অর্থাৎ আমাদের দেশের সাম্য প্রতিষ্ঠা করাটাই হচ্ছে একটা মূল লক্ষ্য ছিল সংবিধানের মধ্যে। এই জন্য সংবিধানের মধ্যে মূলনীতি হিসেবে 4টা মূলনীতিকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে একটা মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, আর একটা মূলনীতি সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমি এই 4টা মূলনীতি তোমাদের মুখস্থ রাখার জন্য বলবো, এবং পর্যায়ক্রমিক ভাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, কারণ এগুলোর এক একটা, এটা নবম অনুচ্ছেদ, এটা দশম অনুচ্ছেদ, এটা একাদশ অনুচ্ছেদ, এটা দ্বাদশ অনুচ্ছেদ। আমরা এই অনুচ্ছেদ, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে কোনটা আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, একটু তোমরা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবা। আমি আরেকটু তোমাদের এখানে লিখে দেখাই। এটা সংবিধানের যে অনুচ্ছেদ আছে, আমাদের সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ। তার 153টি অনুচ্ছেদ। এই 153টি অনুচ্ছেদের মধ্যে এটাই হচ্ছে নবম অনুচ্ছেদে লেখা আছে যে বাংলাদেশের জাতীয়তাবাদ হবে বাঙালি জাতীয়তাবাদ। হ্যাঁ, আমাদের এই জনপদের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে, বাঙালি সংস্কৃতি উদযাপন করে, বাংলা ভাষাভাষীর মানুষ হিসেবে আমরা পৃথিবীর অন্য সকল জাতি থেকে যে আমরা আলাদা, এইরকম একটা মানসিক চেতনা আমাদের ভিতরে আছে। এই যে জাতীয়তাবাদ, এটা হচ্ছে আমাদের একটা মানসিক চেতনা বা চিন্তা বা আমাদের একটা ভাবনা। এই ভাবনা অনুযায়ী আমরা সবাই বাঙালি, এবং বাঙালি জাতীয়তাবাদটা সংবিধানের নবম অনুচ্ছেদে উল্লেখ করা আছে। দশম অনুচ্ছেদে হচ্ছে সমাজতন্ত্রের বিষয়ে বলা আছে যে বাংলাদেশ হবে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং সেখানে সাম্য, স্বাধীনতা এবং যে তোমার সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে, সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে এই গণতন্ত্র সমাজতান্ত্রিক ধারায় আমরা আগাবো। এখানে শ্রেণীহীন, শোষণমুক্ত বা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই ছিল এই সমাজতন্ত্রের অন্যতম লক্ষ্য। তাহলে বাংলাদেশের সংবিধানে কি বলা হয়েছে? সমাজতন্ত্রের মধ্যে বলা হয়েছে কি, যে রাষ্ট্রের সকল নাগরিকরা সমান সুযোগ সুবিধা বা আইনের ক্ষেত্রে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, এবং কোন ধরনের বৈষম্য তারা শিকার হবে না। আর একটা বলছে কি, গণতন্ত্র। গণতন্ত্র আমরা জানি যে জনগণের শাসন ব্যবস্থা, ইংরেজিতে যেটাকে আমরা ডেমোক্রেসি বলি। কি বলি? ডেমোক্রেসি। এই যে ডেমোক্রেসির ক্ষেত্রে বলা হয়েছে কি, যে বাংলাদেশ হবে একটি জনগণের রাষ্ট্র, এবং এখানে থাকবে জনগণের শাসন, এবং জনগণই মূলত সরকার থেকে শুরু করে রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, অর্থাৎ যেহেতু প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই ক্ষেত্রে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে বিবেচিত হবে। আর এটা বলছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে গিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, যে বাংলাদেশের সকল মানুষেরা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করবে। এখানে কোনো ধর্মীয় বা হচ্ছে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে মানে গুরুত্ব দিয়ে বাকি ধর্মকে কোনোভাবে অবহেলা করবে না। ধর্মনিরপেক্ষতার মূল কথা হচ্ছে কি, যে রাষ্ট্রের সকল ধর্মের মানুষেরা ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা পাবে এবং সকল ধরনের সুযোগ সুবিধা বা নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ কোন ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা না করে, বরঞ্চ সকল ধর্মের মানুষদের জন্য এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে কি করা হয়েছে, যে সংবিধানের মধ্যে মূলনীতি রাখা হয়েছে। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তাহলে কি, আমরা এখানে 4টা অনুচ্ছেদ সম্পর্কে জানলাম, যে অর্থাৎ যে সংবিধান ছিল 72-এর সংবিধান, সেটাতে মোটামুটি ভাবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলোর কথা বলা হয়েছে। আরো কিছু মূলনীতি আছে, আমি মোটামুটি ভাবে সব ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে যেটা বলছে, যে কোনো ধরনের সাম্প্রদায়িকতা আমাদের দেশে থাকবে না, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে না, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মকে ব্যবহার করা হবে না, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। অর্থাৎ কারো, মানে তুমি বৌদ্ধ ধর্মের, তুমি হিন্দু ধর্মের, তুমি যেই ধর্মেরই হও না কেন, তোমাকে মোটামুটি ভাবে কোনো ধরনের নিপীড়ন করা হবে না। তুমি ওই ধর্ম পালন করো বলে তোমাকে নিপীড়ন করা হবে না। এটাই হচ্ছে মূলত ধর্ম
নিরপেক্ষতা। ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা। তো আমি মেইনলি তোমাদেরকে যে অধ্যায়টা পড়াচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়। এটার সাথে তোমাদের সপ্তম অধ্যায়ের একটা সম্পর্ক আছে। তো এইখানে অন্যান্য মূলনীতি যেগুলো আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার প্রধান 4টা মূলনীতি আমরা পেয়েছি। তো মোটামুটি ভাবে আমরা মূলনীতি বা আমরা অন্যান্য যে মূলনীতি আছে সেখানে আমি বললাম যে 4টা মালিকানার নীতি রাখা হয়েছে। ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা। ব্যক্তি, রাষ্ট্র, সমবায়, রাষ্ট্রীয় মালিকানা, 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। এবং এই 3 ধরনের পিডিএফটা দিয়ে স্যার, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে অনেকগুলো বই থেকে। হ্যাঁ, এখানে একটা বই থেকে না, কয়েকটা বই এখানে কম্বাইন করে দেন তোমাদের এই নোটটা তৈরি করা হয়েছে। কৃষক এবং শ্রমিকদের জন্য নীতি রাখা হয়েছে। কৃষকরা তাদের ন্যায্য মজুরি যাতে পায়, শ্রমিকরা যাতে ন্যায্য মজুরি পায় সেটার জন্য যথাযথভাবে শ্রম আইন এবং কৃষি আইন রাখা হয়েছে। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে, মৌলিক অধিকারের কথা এখানে যুক্ত করা হয়েছে। গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লবের ক্ষেত্রে ভূমিকা রয়েছে। এগুলো সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু লেখা আছে, বইয়ের মধ্যে ডিটেলস লেখা আছে। বিশেষ করে আমি তোমাদেরকে এটা একটু বলি, বাংলাদেশের মৌলিক প্রয়োজনের কথা বলা হয়েছে 26 থেকে 47 ক, যেগুলো আমরা মৌলিক অধিকারের কথা বলছি সেই অধিকারগুলো কিন্তু এখানে আছে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের নতুন নিয়ম এখানে রাখা হয়েছে। গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিবে এটারও মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং প্রাথমিক বিদ্যালয় বা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, তোমরা জানো 1990 এর পর থেকে বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে। এবং জনস্বাস্থ্য এবং নৈতিকতা, জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অনৈতিক এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ এমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্রের অভ্যন্তরে তুমি করতে পারবে না, এটার নীতিও এখানে রাখা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে সরকার এখানেও একটা আইন রেখেছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইকো পার্ক, তারপর হচ্ছে উদ্যান বা বিভিন্ন ধরনের চিড়িয়াখানা স্থাপন করেছে। এবং সুযোগের সমতা, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত পাত শ্রেণী, সকল ধরনের মানে জাত পাত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সবাইকে কি সমান অধিকার দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এরপরে হচ্ছে এখানে একজন প্রশ্ন করেছে, স্যার আমাদের আনোয়ার স্যারের পরীক্ষা কি শেষ হয়নি? না, হয়নি এখনো। ভাই আজকে কি কোনো ক্লাস হবে? আজকে কি আর কোনো ক্লাস হবে? আচ্ছা, তোমাদের আইসিটি ক্লাস হবে, শেষ করেন স্যার। হ্যাঁ, শেষ হয়ে যাবে, সমস্যা নাই স্যার। আইসিটি ক্লাস করে শেষ করে আসলাম। আচ্ছা, আইসিটি শেষ করে আসলাম। যুক্তিবিদ্যা ক্লাস, যুক্তিবিদ্যা ক্লাস হবে। প্রমিতা বণিক, মৌ, জি কি, জি জি কোনটা? এরপরে হচ্ছে অধিকার ও কর্তব্য রূপে তোমার কি কর্ম, অর্থাৎ কাউকে অধিকার এবং কর্তব্য রূপে কর্ম, অর্থাৎ প্রত্যেকে অধিকার এবং কর্তব্য হিসেবে তাদের নিজস্ব কর্ম সম্পাদনের বিষয়ে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকদের কর্তব্য কি হবে, সরকারি কর্মচারীদের না কর্তব্য কি হবে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। আমরা জানি যে সরকারের 3টি বিভাগ, একটা হচ্ছে আইন, শাসন এবং বিচার। এই যে আইন, শাসন এবং কি বিচার, এই 3টি বিভাগের মধ্যে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা, নির্বাহী বিভাগ থেকে অর্থাৎ শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে। জাতীয় সংস্কৃতির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী এবং সাম্প্রদায়িক সংস্কৃতির বিষয়েও নির্দেশনা এখানে আছে, অর্থাৎ সংবিধানের মধ্যে নিয়ম আকারে উল্লেখ করা আছে। জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণের বিষয়েও সংবিধানের মধ্যে অনুচ্ছেদ আছে, অর্থাৎ কোন ধরনের স্মৃতি নিদর্শনগুলোকে সংরক্ষণ করা হবে সে বিষয়ে নির্দেশনা আছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং সংহতি উন্নয়নের জন্য বাংলাদেশের কি করা উচিত বা কি করবে সে বিষয়েও কিন্তু এই সংবিধানের মধ্যে উল্লেখ আছে। বিশেষ করে আমি তোমাদের এটা পড়ানোর জন্য এতক্ষণ ধরে আমি কথা বলতেছি। মৌলিক অধিকার কি, এটা পরীক্ষায় আসতে পারে। মৌলিক অধিকার অর্থ কি? মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সব সুযোগ সুবিধা যা নাগরিক ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। অর্থাৎ মৌলিক অধিকার হচ্ছে নাগরিকের জীবনে বা ব্যক্তিত্বকে বিকাশের জন্য যেই সব অপরিহার্য সত্তাবলী, সেই সব অপরিহার্য সত্তাবলী যা সার্বভৌম সংবিধানের সন্নিবেশিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। অর্থাৎ সরকার চাইলেও এই অধিকারগুলো আমাদেরকে না দিয়ে পারবে না, অর্থাৎ সরকারকে অবশ্যই এই অধিকারগুলো আমাদেরকে দিতে হবে। অর্থাৎ সরকারকে অবশ্যই যে অধিকারগুলো বা রাষ্ট্রকে যে অধিকারগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। সংবিধানের 26 থেকে 47 ক পর্যন্ত এই অধিকারগুলো লিপিবদ্ধ করা আছে। এবং 26 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইনকে বাতিল বলে ঘোষণা করেছে। অর্থাৎ এমন কোন আইন তৈরি করা যাবে না যে আইনগুলো এই 26 থেকে 47 ক যে অনুচ্ছেদগুলো আছে সেই অনুচ্ছেদগুলোকে খর্ব করে বা হচ্ছে এই অনুচ্ছেদগুলোকে কোনোভাবেই অবহেলা করে।
তার মানে হচ্ছে সংবিধানের মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য নয় বা অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বুঝতে পারছো? আর বাংলাদেশের যে মৌলিক অধিকার গুলো আছে সেগুলো হচ্ছে কি, আইনের দৃষ্টিতে সবাই সমান, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্যহীন, অর্থাৎ কেউ ধর্মের কারণে বড় ছোট এরকম বিবেচনা, সরকারি নিয়োগ লাভের সবারই সুযোগ আছে, সমান সুযোগ আছে, উপাধি সম্মান ও ভূষণের ক্ষেত্রে বিলোপ সাধন করা হয়েছে, আইনের আশ্রয় লাভের অধিকার সবার আছে, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার আছে, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এগুলো তোমাদের বই থেকে তোমরা রিডিং করবা, ঠিক আছে? তোমাদের এই অধ্যায় থেকে মেইনলি যে টপিক থেকে প্রশ্ন আসে তার মধ্যে আমি আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে সংবিধানের যে ইতিহাস আছে সেই ইতিহাস থেকে এমসিকিউ আসে, অর্থাৎ এখান থেকে ইতিহাস থেকে, অর্থাৎ সংবিধানের ইতিহাস থেকে তোমাদের এমসিকিউ এবং হচ্ছে জ্ঞানমূলক, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে, সংবিধানের ইতিহাস থেকে। এবার আসি হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য থেকে তোমাদের সংবিধানের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হচ্ছে মূলত গ এবং ঘ। কারণ হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যগুলো, যেমন ধরো কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া থাকতে পারে এবং সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। আমি খুব সম্ভবত এখানে প্রশ্ন রাখছিলাম, আমি একটু এডিট করি। আচ্ছা, প্রশ্নটা এখানে খুব সম্ভবত নাই। স্যার কোয়েশ্চন 2, আচ্ছা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্ন আসছে, ওটা নাই, ঠিক আছে? তোমাদের ওই প্রশ্নটা কোথায় হারাই গেছে? ও, এটা আছে, দেখো, চতুর্থদের নমুনা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, দেন আমরা আইসিটি ক্লাসে চলে যাব, সমস্যা নাই। অধ্যাপক গাজী ইব্রাহিম আল মামুন শ্রেণীকক্ষে একটি রাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করছিলেন। তার মতে উক্ত রাষ্ট্রের সংবিধান লিখিত দুষ্পরিবর্তনীয়। তার মানে দেখো এখানে স্পষ্টভাবে উল্লেখ করছে কি যে উক্ত রাষ্ট্রের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এবং যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির শাসন প্রচলিত রয়েছে। এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তাহলে দেখো যে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। তাহলে দেখো ইব্রাহিম আল মামুন একটি রাষ্ট্রের সংবিধানের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার সাথে বাংলাদেশের সংবিধানের পার্থক্য কি কি ব্যাখ্যা করো। আমাদের দেশ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমি তোমাদেরকে বাংলাদেশের বলছে কি, উদ্দীপকে অধ্যাপক গাজী ইব্রাহিম আল মামুন রাষ্ট্রের সংবিধানের যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এর সাথে বাংলাদেশের সংবিধানের পার্থক্য কি কি, পার্থক্য বলছে যে পার্থক্য কি কি। মেইনলি বাংলাদেশের সংবিধানের সাথে এই সংবিধানের মধ্যে যে মিল আছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশের সংবিধানের লিখিত এবং দুষ্পরিবর্তনের মিল আছে। তার মানে এগুলো কি মিল আছে। এবং আমাদের দেশ রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, যুক্তরাষ্ট্রীয় সরকারও নয়, আমাদের দেশ একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এগুলো হচ্ছে মিল আছে। অমিলও আছে। অমিল হচ্ছে কি, পার্থক্য হচ্ছে কি, আমাদের দেশের সংবিধানের সাথে এই সংবিধানের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলোর মধ্যে রয়েছে হচ্ছে মূলত বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্র, এটা যুক্তরাষ্ট্রীয় বলছে। অন্যদিকে বাংলাদেশ সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা পার্থক্য কি কি, এই পার্থক্যগুলো আমরা উল্লেখ করব। যে বাংলাদেশ লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, ঠিক আছে, বাংলাদেশ এটা প্রজাতান্ত্রিক, এটাও ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের জায়গায় আমাদের দেশ হবে সংসদীয় সরকার, এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের জায়গায় আমাদের দেশটা হবে কি, যে এককেন্দ্রিক সরকার। কথা বুঝতে পারছো? জাফর মিয়া বললো যে স্যার শেষ করেন, তুমি চলে যাও, সমস্যা নাই। আমরা আরেকটা প্রশ্ন দেখি যে বাকেরগঞ্জ ইসলামী মহিলা কলেজের অধ্যাপক, আচ্ছা, তো অধ্যাপক জাহানারা খাতুন শ্রেণীকক্ষে পাঠদান করতে গিয়ে বলেন বাংলাদেশের সংবিধান লিখিত দুষ্পরিবর্তনীয়, ইচ্ছে করলেই সংবিধান সংশোধন করা যায় না, এটি সংশোধন করার পদ্ধতি স্পষ্ট করে সংবিধানের 10ম ভাগে উল্লেখ রয়েছে। সেখানে সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতির কথা বলেছে। সংবিধান পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন করার ক্ষেত্রে বাংলাদেশের সংসদ ক্ষমতায় চরম ও চূড়ান্ত। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের সংবিধান সংশোধনের বিশেষ পদ্ধতি ব্যাখ্যা করো। আমরা তো বললাম যে বাংলাদেশের সংবিধান সংশোধনের পদ্ধতি হচ্ছে কি, যে 2/3 কি লাগবে, 2/3 ভোট লাগবে, অর্থাৎ 2/3 যদি বলে যে আমরা এটা সংশোধন করতে রাজি, দেন হচ্ছে তুমি সংবিধানের কি সংশোধন করতে পারবে। তার মানে কি, যে সংসদ সদস্যদের, এই যে স্পষ্টতাই আমি বলছিলাম কি, সংসদ সদস্য যারা আছে সেই সদস্যদের 2/3 কি লাগবে, 2/3, এবং এটা আমি এভাবেই লিখছিলাম যে সংসদ সদস্যদের 2/3 কি লাগবে, ভোট লাগবে। অর্থাৎ 3/2 যদি বলে
সংসদ সদস্যদের 2/3 কি লাগবে, ভোট লাগবে, দেন হচ্ছে তুমি সংশোধন করতে পারবে। কারণ বাংলাদেশের সংবিধান একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। আবার বলছে বাংলাদেশের সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত জাতীয় সংসদের ক্ষমতা বিশ্লেষণ করো। তো আমরা তো জানি যে জাতীয় সংসদের ক্ষমতার বিষয়ে আমাদের যদি জানতে হয় তাহলে আমাদেরকে প্রথম পত্রের 7ম অধ্যায় পড়তে হবে। কোন অধ্যায়? প্রথম পত্রের 7ম অধ্যায় ভালো করে পড়তে হবে। যদি প্রথম পত্রের 7ম অধ্যায় না পড়ে থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো আমাদের পড়ালেখা ইউটিউব চ্যানেলে তোমরা প্রথম পত্রের 7ম অধ্যায়ের বেশ কিছু ভিডিও পাবে, ওইখান থেকে তোমরা পড়তে পারবে। আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আজকে তোমাদেরকে যেটুকু পড়িয়েছি সেটুকু তোমাদের জন্য আমার আশা করি যে তোমাদের জন্য অনেক বেশি কাজে আসবে। এবং তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে, এবং এরপরে কিন্তু তোমাদের আইসিটি ক্লাস হবে, তোমরা আমাকে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। ওকে জাফর মিয়া, তোমাকে আমি আবার বলছি যে ক্লাস কখন শেষ করব না করব এটা আমাদের একান্ত নিজেদের ইচ্ছা। আমরা নিজেদের ইচ্ছায় ক্লাস নিচ্ছি এবং তোমাদেরকে সহযোগিতা করতেছি, এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো? ক্লাস কখন শেষ হবে এটা সম্পূর্ণ আমাদের অফিসিয়াল ব্যাপার। ওকে, ইউসুফ মাহমুদি বলছে যে স্যার ইউটিউবে ক্লাসগুলো দেন। ইউটিউবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে কিনা আমি জানি না, যদি দেওয়া হয়ে থাকে তাহলে তোমরা ইউটিউবে পাবে, আর যদি দেওয়া না হয় তাহলে তোমাদের ফেসবুক থেকে করতে হবে। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? হুসাইন মাহমুদ কবির বলছে আর কার কোনো প্রশ্ন থাকলে বলো। খুব ভালো, অনেক ভালো লাগলো ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তানিশা আক্তার, ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা আইসিটি ক্লাসের জন্য প্রস্তুতি নাও। আজকের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।